আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। নির্বাচনের ময়দানে দুটো বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যেভাবে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এমনতর কাদা ছোড়াছুড়ি আসলে ইতিপূর্বে কখনো হয়নি। আমরা যারা অতীতে নির্বাচন দেখেছি কিংবা নির্বাচনে করেছি, সেই ক্ষেত্রে মূলত রাজনৈতিক দলের যে নীতি এবং আদর্শ, রাজনৈতিক দলের যে মূল মন্ত্র, সেই জিনিসগুলো নিয়ে তারা এগোতো এবং প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে আক্রমণ করত। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে সেটি হলো দুটো রাজনৈতিক দল, জামায়াত ইসলামী এবং বিএনপি, তারা একই সঙ্গে দেশের বাইরে খেলছে, একই সঙ্গে সংবাদপত্র, মিডিয়া জগতে নিজেদের প্রভুত্ব বিস্তার করে তারা প্রচারণা চালাচ্ছে এবং দেশের কূটনৈতিক অঙ্গন, ডিপ্লোম্যাট, ব্যবসায়ী, ধনাঢ্য যারা লোকজন আছে তাদের মধ্যে রীতিমতো বিভক্তি তৈরি করে ফেলেছে। বাংলাদেশে যত শীর্ষ ব্যবসায়ী রয়েছেন, সকল শীর্ষ ব্যবসায়ীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী যারা আছেন বা ছিলেন, তারা এই কয়েকদিন জামাতের সঙ্গে, কয়েকদিন বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করে অনেকটা এখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে চুপচাপ হয়ে পড়েছেন। অন্যদিকে বিএনপি মাইন্ডের যে সকল ব্যবসায়ী রয়েছেন, তারা একেবারে আটসাট বেঁধে তারেক রহমান সাহেবের সফর সঙ্গী হয়ে তাদের অর্থবিত্ত ক্ষমতা যা কিছু আছে, পুরো লজিস্টিক সাপোর্ট এখন তারা বিএনপির পিছনে বিনিয়োগ করছে। হঠাৎ করে একজন দেখলাম যে যে অনন্ত গ্রুপ নামে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, প্রয়াত হুমায়ুন জহির সাহেবের ছেলে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ অনন্ত গ্রুপ, এই প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হুমায়ুন জহির, তার সঙ্গে চট্টগ্রামের কিংবদন্তির রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবু, তার সঙ্গে একটা যাকে বলা হয় দ্বন্দ্ব এবং সংঘাত ছিল। বলা হয়ে থাকে যে আখতারুজ্জামান বাবুর আইনগত বিষয়টা, লিগাল বিষয়টা দেখাশোনা করতেন হুমায়ুন জহির, এবং সেই লিগাল বিষয়টা দেখাশোনা করতে করতে আখতারুজ্জামান বাবুই মূলত হুমায়ুন জহিরকে ইউসিবিএল ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, এই সমস্ত জায়গাতে তিনি ঢুকিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল যে হুমায়ুন জহির সাহেব সরাসরি অন্যান্য যারা শেয়ার হোল্ডার তাদের সাথে যুক্ত হয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে তিনি দাঁড়ান বা দাঁড়িয়ে যান, অথবা ওই সময়টিতে 91 সনে তিনি সেই যাকে বলা হয় বিএনপির সহযোগিতা নিয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সেখানে যাকে বলা হয় তাকে নিবৃত করার জন্য, বঞ্চিত করার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেন। এরকম কথাবার্তা আছে, সত্য মিথ্যা আমরা জানি না। তো এর ফলে হুমায়ুন জহিরের জীবন অবসান ঘটে, তিনি আততায়ীদের হাতে নিহত হন। সবাই মনে করেন যে এই ঘটনা আখতারুজ্জামান চৌধুরী বাবু ঘটিয়েছেন। পরবর্তীতে এই দুটো পরিবারের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত প্রবল আকার ধারণ করে এবং তারই প্রেক্ষিতে যে কয়বারই বিএনপি ক্ষমতায় ছিল, হুমায়ুন জহির সাহেবের পরিবার এবং তার যারা লোকজন, তারা আখতারুজ্জামান চৌধুরীর পরিবারকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি গাড়ি সব কিছু থেকে বঞ্চিত করে, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে, পালিয়ে যেতে বাধ্য করে, তাদের ব্যবসা বাণিজ্যের সর্বনাশ ঘটিয়ে ফেলে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96 সনে কিংবা ধরুন 2009 সনে, আখতারুজ্জামান চৌধুরী এবং তার পরিবার আবার ফিরে এসে হুমায়ুন জহির সাহেবের যে পরিবার, সেই পরিবারের উপরে যা করার তাই করেছে। এবং এখানে আখতারুজ্জামান চৌধুরী ওয়াজ এ ভেরি ড্যাশিং ম্যান, সত্যিকার সাহসী মানুষ ছিলেন, বিরাট হৃদয়ের মানুষ ছিলেন। এবং ঠিক হুমায়ুন জহির সাহেবের সঙ্গে বা তার ছেলে এখন যে আছে অনন্ত, কি জহির যেন নাম এখন, তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিএনপি কেমন সম্পর্ক আমি জানি না। কিন্তু আওয়ামী লীগ এবং আখতারুজ্জামান চৌধুরীর যে সম্পর্কটা, এটা অনেকটা হরিহর আত্মার মতো। এবং সেক্ষেত্রে আমেরিকাতে গিয়ে আখতারুজ্জামান চৌধুরীর বাড়িতে শেখ হাসিনা থাকতেন এবং বাংলাদেশে যে প্রথম পাজেরো গাড়ি
শেখ হাসিনার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবুই কিনে দিয়েছিলেন এবং এই পরিবারটি বলতে গেলে মানে চট্টগ্রামে ৩টি প্রজন্ম ধরে তারা আন্তর্জাতিক মানের ধনাঢ্য ব্যবসায়ী, মানে বাংলাদেশে শুধু নয়, সেই ব্রিটিশ না ঠিক পাকিস্তান জমানা থেকে আখতারুজ্জামান চৌধুরীর ব্যবসা চট্টগ্রামে, ঢাকাতে, আমেরিকাতে এবং লন্ডনে। এরই ধারাবাহিকতায় তার যে ছেলে রনি আছে, জাভেদ আছে, তো জাভেদ আমার সঙ্গে এমপি ছিল, আখতারুজ্জামান চৌধুরী সাহেবও ছিলেন। তো এরা আজকের ব্যবসায়ী নয়, কিন্তু সেই অর্থে হুমায়ুন জহির সাহেবের যে ব্যবসার যে পরিধি বা তার যে ইতিহাস, এটা আখতারুজ্জামান চৌধুরী সাহেবের মতো অতটা পুরনো নয়। তো এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হলো যে এই দুই পরিবারের বিরোধের কারণে চট্টগ্রামের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ঢাকার ব্যাংক পাড়া সবসময়টাতে উত্তপ্ত ছিল। এখন এই যে আওয়ামী লীগের পতনের পরে যেহেতু আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবার আউট অফ দ্য সিনারিও, সেই জায়গাটা দখল করেছে হুমায়ুন জহির সাহেবের পরিবার বা তার ছেলে। তো তার ছেলে এখন অনন্ত গ্রুপের মালিক। অনন্ত গ্রুপের দুটো আছে, একটা হলো তার ছেলে একটা দেখে, আর একটা হলো সম্ভবত হুমায়ুন জহির সাহেবের শ্যালক বা আত্মীয় কেউ একটা হবে, ওটা অত ভালো না, কিন্তু ছেলে যেটা চালাচ্ছে সেটা বেশ বড়, ৩০-৩৫ হাজার কোটি টাকা, ৩০-৩৫ হাজার লোক নাকি সেখানে চাকরি করে, আর ইয়াং লেখাপড়া জানা অল্প বয়স্ক ছেলে। তো আওয়ামী লীগ জমানাতে সে বড় বড় প্রজেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু তার বিরুদ্ধে আবার দুর্নীতির মামলা চলমান ছিল। তো এই ভদ্রলোক হঠাৎ করে দেখা গেল তিনি তারেক রহমান সাহেবের একেবারে সফর সঙ্গী হয়ে সিলেটে ঘুরে এসছেন, একসাথে নামাজ কালাম পড়ছেন। তো এভাবে একটা জাস্ট উদাহরণ দিলাম যে হুমায়ুন জহিরের ছেলে এখন তারেক রহমান সাহেবের সফর সঙ্গী। এর আগে যখন ২০০১ থেকে ২০০৬ সনে হাওয়া ভবন ছিল, তখন হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান সাহেবের বেশ কয়েকজন বন্ধু ছিলেন, ব্যবসা করতেন। তার মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন, এরপরে এমজিএস গ্রুপের আনিসুল হক, সম্ভবত ডাকনাম গোর্কি। তো আনিসুল হক এবং গোর্কি, মানে সেও বেশ বড় ব্যবসায়ী ছিল একটা সময়। এখন মানে বাংলাদেশে অ্যাকোয়া ম্যারিন, এমজিএস গ্রুপ চালাতো। তো 111-এর সময় সেই গোর্কিকে ধরে নিয়ে যায় এবং তখন বলা হয় যে তারেক রহমান সাহেবের সব টাকা পয়সার একটা অংশ হয়তো গোর্কির কাছে আছে, এমজিএস গ্রুপের কাছে আছে, এবং ওই সময় তাকে বেশ নির্যাতন করা হয়, চোখ ঠোক বেঁধে ডিজিএফআই অফিসে বসিয়ে রাখা হয়, বেদম প্রহার টহার করা হয়। তারপরে তার অনেক টাকা, কয়েকশো কোটি টাকা ওই সময়টাতে সরকারি ফান্ডে সেই তৎকালীন ডিজিএফআই তারা নিয়ে নেয়। এরপর থেকে আসলে ওই যে তারেক রহমান সাহেবের বন্ধুর নাম গোর্কি, ওকে আর দেখা যায়নি। সে ব্যবসা বাণিজ্য অনেকটা গুছিয়ে, মানে অনেকটা যাকে বলা হয় সংযত হয়েছে, এবং তার বেশিরভাগ ব্যবসা বাণিজ্য দেশের বাইরে সে নিয়ে গেছে এবং সিঙ্গাপুর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছে, এবং তার প্রক্টর অ্যান্ড গাম্বল যে ব্যবসাটা ছিল ওটা এখন আর নেই। তো এরকম মানে যখন ২০০১ সনে সে ওই সময়টাতে তার বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক ছিল। তো কাজেই এই ১৭ বছরে সে তো আরও অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এই সময়টাতে বিএনপি মাইন্ডেড যত তরুণ ব্যবসায়ী বা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী সবাইকে কিন্তু তার টিমের মধ্যে সে অন্তর্ভুক্ত করে নিয়েছে। অন্যদিকে জামাত আরও যাকে বলা হয় অ্যারোগ্যান্টলি তারা এই কাজটা করে যাচ্ছে। প্রথমত তারা এস আলমের কবল থেকে পুরো ইসলামী ব্যাংকগুলোকে তারা নিয়ে নিয়েছে, এবং এস আলমের সঙ্গে সালাউদ্দিন সাহেবের যে সম্পর্ক, এটা এখন ওপেন সিক্রেট। আর সেই এস আলমকে কাউন্টার দেওয়ার জন্য তারা নাবিল গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে এসেছে, এবং অতি সম্প্রতি তারা যে একটা স্টার নিউজ, একটা বড় টেলিভিশন চ্যানেল, বলা হয়ে থাকে যে টেলিভিশন চ্যানেলের সঙ্গে প্রথম আলো গ্রুপ, ডেইলি স্টার বা ট্রান্সকম গ্রুপ এবং নাবিল গ্রুপ এরা নাকি একসাথে আছে। আই ডোন্ট নো। এবং এই যে নাবিল গ্রুপ, ইসলামী ব্যাংক, অন্যান্য যে সকল সারিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো একীভূত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক, এর পুরো নেতৃত্বে জামাতের লোক এবং তাদের যারা ব্যবসায়ী, এবং এরা ব্যবসায়ী তারা যাকে বলা হয় অভিজ্ঞতা সম্পন্ন, বয়স্ক, এবং ঢাকা এবং চট্টগ্রামে যারা ইসলামী রাজনীতি না করলেও মোটামুটি সব দিক থেকেই তারা যাকে বলা হয় বিএনপি মাইন্ডে যারা রাজনীতিবিদ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়িক এবং রাজনীতিবিদ রয়েছেন, তাদের সাথে অনেক আগানো।
তো এই দুটো গ্রুপ মানে জামাত এবং বিএনপি তাদের ব্যবসায়ী গ্রুপের একটা শুধু উদাহরণ দিলাম। সেকেন্ড আসেন সাংবাদিক। এই যে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, এটা গিয়ে দেখেন দুই ভাগে বিভক্ত। এরপরে বিভিন্ন কে পোস্টগুলো, পিআইবি, তারপর শেষে অন্যান্য সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর টেলিভিশন, সংবাদপত্র, সব জায়গাতেই জামাতের আধিপত্য যাকে বলা হয় একচেটিয়া। আপনি চিন্তা করেন বাংলাদেশের একেবারে প্রথম আলোর মতো পত্রিকা, ডেইলি স্টারের মতো পত্রিকা, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন আর অন্যান্য টেলিভিশনের কথা তো বাদ দিলাম, গিয়ে দেখেন সব কে পোস্টগুলো জামাতের। এখানে জামাতের বাইরে কেউ যেতে পারেনি। আর বিএনপি যারা আছে তারা একটা অংশ রিপোর্টার্স ইউনিটিতে, আর একটি মানে অংশ প্রেস ক্লাবে, এবং প্রেস ক্লাবে তারা দুই ভাগে বিভক্ত, মানে বিএনপির মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে তারা দ্বন্দ্ব সংঘাত করছে। জামাত মধ্যে থেকে তারা একটা সুবিধাজনক অবস্থায় চলে গেছে। এরপরে বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবীর মধ্যে বিএনপি দীর্ঘদিন যাদেরকে মনে করতো তাদের বুদ্ধিজীবী, এখন এই সময়টিতে এসে দেখা যাচ্ছে যে তারা সবাই জামাতের বুদ্ধিজীবী। বিএনপির এরকম বুদ্ধিজীবী বলতে নেই বললেই চলে। লন্ডন থেকে যে কজন তারেক রহমান সাহেব নিয়ে আসছেন তারাই এখন বিএনপির বুদ্ধিজীবী। আর জামাত যারাদেরকে নিয়েছে একটা গ্রুপ করেছে, মানে তাদের অন্তত 50 জন বা 100 জনের একটা টিম আছে যারা সচিব পদমর্যাদার আর মেজর জেনারেল পদমর্যাদার। তো যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে মানে রিটায়ার্ড করেছে, এই তাদেরকে নিয়ে তাদের একটা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যাডভাইজারি কমিটি আছে। একটা সময় সেই জাতীয় রাজস্ব বোর্ডের সেই কিংবদন্তির যে চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল হান্নান, ঠিক সেই শাহ আব্দুল হান্নানের মতন করে তারা আবার আর একটা শাহ আব্দুল হান্নানকে কেন্দ্র করে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপর শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে নয়া দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত টেলিভিশন, এরপর ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এই টোটাল জিনিসগুলো যেভাবে তারা অর্গানাইজ করেছিল, ঠিক এখনও সম্মিলিত ইসলামী ব্যাংক, অন্যান্য যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো গিয়ে দেখেন বিভিন্ন সাবেক সচিব, এবং তাদের সে সকল সচিব তারা কর্মজীবনে বেশ সফল ছিলেন, সৎ, জ্ঞানী এবং কোনো রকম বদনাম নাই। এই যেমন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আইয়ুবুর রহমান সাহেবকে, সাবেক সচিব, মতিউর রহমান নিজামীর সেক্রেটারি ছিলেন। এখন এই পর্যায়ের একজন সৎ লোক দেখান তো আপনি যাকে বলা হয় বিএনপিতে। তো যাক, এনিওয়ে, এখন এই যে দুটো পক্ষ তাদের যা যা মেশিনারিজ রয়েছে সব মেশিনারিজগুলো নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। একজনের ঢিল মারছে, তার একজন পাটকেল নিয়ে রেডি। জনাব তারেক রহমান সাহেব যখন কাফের বলছেন, সঙ্গে সঙ্গে জামাতের যারা লোকজন বলছেন যে কাউকে কাফের বলা মানে সে কাফের হয়ে যাওয়া। মানে কোন একটা মানুষকে আপনি কাফের বললেন, মানে যুক্তিটা বোঝার চেষ্টা করেন। যেমন তারেক রহমান সাহেব জামাতের আমিরকে বললেন ও কাফের। তো সে বলার কারণে, অর্থাৎ তারেক রহমান সাহেব জামাতের আমিরকে কাফের বলার কারণে সে কাফের হয়ে যাবে না। কিন্তু জামাত যেটা বলছে সেটা হলো যে কাউকে যদি অন্যায়ভাবে জুলুম করে কাউকে কাফের ফতোয়া দেওয়া হয়, তাহলে যিনি দিলেন তিনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলেন। আপনি বুঝতেছেন যে ঢিলটা যেভাবে যাচ্ছে, পাটকেলটা কিভাবে আসছে। বা তারেক রহমান সাহেব যখন বললেন যে এই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে, ঘন ঘন ভূমিকম্প হয়েছে, এটা জামাতের মুনাফিকের কারণে হয়েছে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে জামাত পাটকেল মেরে দিল কয়েকটা। প্রথম পাটকেল হলো যে এই ধরনের কথা তো শেখ হাসিনা বলেছে যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প হয়েছে তার প্রতি যে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এবং তাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে। তো তারেক রহমান সাহেব এই ভূমিকম্পকে নিয়ে যে কথাবার্তা বললেন তার সঙ্গে তো শেখ হাসিনার মিল আছে। শেখ হাসিনা কি তাকে শিখিয়ে দিয়েছে? এই গেল এক। 2 নম্বরে বলার চেষ্টা করছে যে এটা কি ধরনের ফতোয়া, জামাতের কারণে ভূমিকম্প হয়েছে, এই ফতোয়া লন্ডন থেকে মুফতি সাহেব এসছে, এবং মুফতি আপনি তো জানেন যে যে বিভিন্ন বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য ইসলামে যাদেরকে
জুরিস্ট বলা হয়। জুরিস্ট বলা হয় মানে আইনবিদ বলা হয়। তাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুফতি। আমাদের দেশে মুফতি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু যাকে বলা হয় আরব দেশে মুফতি মিনস ভেরি বিগ ম্যাটার। আমাদের দেশে যেমন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক বা সংবিধান বিশেষজ্ঞ অন্যান্য যারা ছিলেন বিভিন্ন সময়, ডক্টর জহির, ঠিক ওই পর্যায়ে আরবের দুনিয়াতে, আরবিয়ান কান্ট্রিতে যখন কাউকে বলা হয় তিনি মুফতি বা গ্র্যান্ড মুফতি, ইট মিনস যে তার সাথে বড় আইনবিদ আর নেই। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাত যে ঠাট্টা করছে যে উনি এখন লন্ডন থেকে মুফতি সেজে আসছেন, কিভাবে বাংলাদেশে ভূমিকম্প হয়, কিভাবে জামাতের কারণে ভূমিকম্প হয়, এই ধরনের ফতোয়া তিনি দেওয়া শুরু করে দিয়েছেন। এই যে দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য ছেড়ে দিচ্ছে, তর্ক করছে, বিতর্ক করছে, এবং সেই বিতর্কের গভীরতা ইন্টেলেকচুয়াল লেভেলে চলে গেছে, এবং এই বিতর্কের কারণে জমে উঠেছে রাজনীতির ময়দান। আর এটা যদি সহিংস না হয় আর এই বিতর্ক যদি চলে, খারাপ না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এটা নিয়ে যদি সহিংসতা হয়, একে অপরকে ব্যক্তিগতভাবে হেয় করা হয়, আক্রমণ করা হয়, তাহলে এটা ডেঞ্জারাস একটা খেলাতে পরিণত হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।